আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দিনের বেশিরভাগ সময় আফরিসাম আফওয়ানের দুজনেই কোলে কোলে থাকতো মিঠি। সারাক্ষণ আফরিসামের রুমে খুঁটিনাটি করত। এই যেমন আফরিসামের বই খাতা কালার পেন্সিল দিয়ে আঁকি করে ফেলতো। বইয়ের মধ্যে থাকা মানুষগুলোর ছবিতে দাড়িকোপ লিপস্টিক টিপ এগুলো আঁকতো। কোনো বই খাতা পড়ার উপযুক্ত রাখতো না মিঠি। তারপর কয়েকদিন তো কম্পিউটারে কিবোর্ড নষ্ট করে ফেলেছিল হাতুড়ি দিয়ে পিটিয়ে। এরপর মাউস ছিঁড়ে দুভাগ করে ওটাকে মোবাইল বানিয়ে খেলতো। এরপর আফিসামের দামি ক্যামেরা হাত থেকে ফেলে ভেঙে ফেলেছিল ইত্যাদি আরও কত কি। প্রথম প্রথম ধমকাতো না, আদর করে বুঝিয়ে বলতো আফিসাম। তবু মিঠি একই কাজ করত। একবার তার নতুন পাসপোর্ট বুক পেয়ে আফিসামের ছবিতে দাড়িগোপ টিপ সব একে নষ্ট করে দিয়েছিল। এরপর তার বেশ জরুরি কয়েকটি সার্টিফিকেটে আঁকিবুকি করে ফুল লতাপাতা এঁকেছিল। এসব দেখতেই একদিন আফিসাম খুব রাগারাগি করে। তারপর ধরে এনে কয়েকটা কড়া ধমক দিতেই সেদিন সারাদিন কেঁদেছিল। তারপর যখন আফিসাম ঘুমিয়েছিল তখন মায়ের মেকআপ এনে লিপস্টিক কাজল পাউডার আর সব আফিসামের মুখে মেখে দাড়িকোপ টিপ মেকআপ আর ঠোঁটে লিপস্টিক বানিয়ে ভূত বানিয়ে দিয়েছিল। সবে যখন আফিসামকে এমন অবস্থায় দেখলো তখন সে কি হাসি সবার, কিন্তু ছোট্ট মিঠিকে খুঁজে পাওয়া গেল না। পরে খুঁজে পেতে সেদিন একটা থাপ্পড় দিয়ে কান ধরে উঠবস করিয়েছে পাক্কা 1 ঘন্টা। ব্যাস সেদিন থেকে আফিসামকে খুব ভয় পেত, আর আগে যতটা ভালোবাসতো সেদিন থেকে সেটা ভয়ে পরিণত হয়েছিল। তারপর থেকে আফওয়ানের সাথে সখ্যতা গড়ে ওঠে। এরপর সারাক্ষণ আফওয়ানকে জ্বালাতো। আফওয়ান সতর্ক হয়েছিল তার জিনিসপত্রের ব্যাপারে, তাই তেমন একটা নষ্ট করতে পারতো না। সেখান থেকেই আফওয়ানকে খুব ভালো জানে। আফওয়ানের আবার সাংঘাতিক ধৈর্য। মিটিকে বকাঝকা করতে পারতো না, মায়া করতো খুব। কতগুলো ভেবে মলিন হাসলো আফরিসাম। কত সুন্দর ছিল তাদের সোনালি দিনগুলো। ভাবতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ইদানিং মিঠিকে চিনতে পারে না আফরিসাম। যে মেয়ে তাকে দেখলে ভ্যা ভ্যা করেই কান্না শুরু করে দিত, আর সে মেয়ে এখন থেকে 2 পয়সার দামও দিচ্ছে না। তাকে দেখলে সৌজন্যতামূলক কথাও বলে না। আফরিসামের খুব কষ্ট হয়। এত এত কিছু মিঠির সুখের জন্য করেছে। মিঠির জীবনে তার অবদান বেশি। হয়তো যুক্তরাষ্ট্রে ফেরার পর থেকে সময় দিতে পারেনি, কিন্তু মাস শেষে টাকা পয়সা থেকে শুরু করে ইত্যাদি সবকিছু সব চাহিদা পূরণ করত মিঠির। সেই মিঠির এমন রূপ মানতে কষ্ট হচ্ছে। মানুষ কিভাবে এত তাড়াতাড়ি চেঞ্জ হয় বুঝতে পারে না আফরিসাম। কোমলমতি একটা মেয়ের এমন শক্ত রূপ কেমন যেন অবিশ্বাস্য। কাবিনের মাসখানেক পর আফওয়ান কিঞ্জার জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিঞ্জা এখন এ বাসায় বেশি থাকে। তাদের দুজনের জন্য আন্ডারস্ট্যান্ডিং কম হলেও একজন আরেকজনকে যথেষ্ট সম্মান করে। দুজন দুজনকেই সময় দিচ্ছে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে আর যাই হোক, স্বামী স্ত্রীর সম্পর্কের আগে তাদের মধ্যে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়েছে। দুজনকেই দেখে চোখ জোড়াই সবাই। আফরিসামের জন্য বউ দেখছেন ওনারা স্বামী স্ত্রী দুজন, কিন্তু তার থেকে তেমন একটা সাড়া পাওয়া গেল না। মনে একজনকে রেখে বুকে আরেকজনকে কিভাবে জায়গা দেবে সেটাই ভেবে পায় না আফরিসাম। এতে অন্য একটা মেয়েকে ঠকানো হবে। কলেজ শেষে বেরোয় মিঠি। গাড়িতে উঠতেই আচমকা কৈলাস এসে দাঁড়ালো। হক চুকিয়ে উঠল সে। আপনি? মলিন হাসলো কৈলাস। আর কত অপেক্ষা করাবে মিঠি? আমি বিবাহিত, 1 বাচ্চার মা। এটা বিশ্বাস করুন। আর আপনি আমার থেকে শতগুণ বেটার কাউকে ডিজার্ভ করেন। আমার সাথে আপনার সুন্দর লাইফটাকে জড়ানো মানে বরবাদ করা। মিঠি, আমি তোমার ফার্স্ট জানতে চাই না। মাফ করবেন ভাইয়া, আপনি যথেষ্ট ভালো মানুষ। তুলনা হয় না আপনার। আপনার সুন্দর জীবনটা নষ্ট করলে সৃষ্টিকর্তার কাছে আমাকে দায়ী থাকতে হবে আজীবন। আপনার মতো ভালো একজন মানুষকে ঠকানো হবে, আর পেতেই হবে এমন তো কোনো কথা নেই। অনেক কিছু দূর থেকেই সুন্দর। আপনার জন্য শুভ কামনা। ভালো থাকবেন। চলে গেল মিঠি। অসহায় নয়নে তাকিয়ে রইল কৈলাস। ভালো থাকবেন, ভালো থাকবেন এর উত্তরে কিছু বলার সাহস ছিল না কৈলাসের। না হলে বলতো। থেকে যাও, ভালো থাকবো। বলতে ইচ্ছে করলো। বললি কি ভালো থাকা যায়? অথচ এর চেয়ে সহজ হতো যদি তুমি আমার মৃত্যু কামনা করতে। তাচ্ছিল হাসলো কৈলাস। সে মিঠিকে বুঝতে পারেনি। ভালো থাকার মানে যে সে নিজেই ছিল। আজ কতগুলো মাস রোজ 2 বার অফিসের কাজ রেখে এখানে সে দাঁড়িয়ে থাকে। সে প্রতিদিনই মিঠির সেই একই কথা। খুব কষ্ট হয়, অভিমান হয়, রাগ হয়, জিদ হয়। মাঝে মধ্যে নিজেকে শেষ করে দিতে মন চায়।
দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মিঠির গাল পেয়ে। সে কারোর সাথে জড়াতে চায় না। আবেগ, প্রেম, ভালোবাসা এসব এখন আর কাজ করে না তার মধ্যে। খুব বিরক্ত লাগে। জীবনে চরম একটা ধাক্কা খেয়েছে সে। আর না, আবিসামের খেয়ে পড়ে এখন কৈলাসের সাথে জড়বে কোন বিবেকে? অন্তত সেই বিবেক তার আছে। মিঠির খারাপ লাগে। আবিসাম তার জন্য কি না করেছে। পুরো যৌবনটাই তার সুখের জন্য বিলিয়ে দিয়েছে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে মনে বলল, ক্ষমা করে দিও। সেদিন আমি নিরুপায় ছিলাম, তোমার জন্য নিজেকে আমানত রাখতে পারিনি। ভেরি সরি আবৃষা, ভেরি সরি। একটা শপের সামনে গাড়ি থামিয়ে পিৎজা, বিগ বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, সে সাথে 2 লিটারের একটা সোডা, 1 বোতল ক্যাচআপ, 2 লিটার লিকুইড মিল্ক আর শসা, লেটুস পাতা কিনে নিল। আপাতত রাতের জন্য হয়ে যাবে। রাত জেগে পড়বে। একটু পরপর খিদে লাগলে খাবে। ব্যাগগুলো রেখে গাড়িতে উঠতে আচমকা শুনতে পেল। মিঠি। চমকে উঠল সে। কেমন যেন সুরটা চেনা চেনা লাগছিল। যদিও মিঠি জানে সেই মানুষটা এখানে কখনো আসতে পারবে না, তবু উৎকণ্ঠা মন গাড়িতে উঠতে গিয়েও থেমে যায়। উদ্বিগ্ন হয়ে ডোর বন্ধ করে পিছু ফিরতেই চমকে উঠল বিদ্যুৎ স্পষ্টের ন্যায়। বিশ্বাস হলো না মিঠি। পত্রিকাহীন মিনিট খানেক তাকিয়ে রইল ওভাবে। মৃদু হাসলো শেহজাদ। আপাতমস্তক চোখ বুলালো মিঠির দিকে। শেহজাদ ভেবেছিল মিঠি হয়তো তার সুখে শুকিয়ে জীর্ণশীর্ণ হয়ে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার চিন্তাভাবনা ভুল প্রমাণিত হলো। কারণ মিঠি আগের থেকেও ভীষণ সুন্দরী হয়েছে। স্বাস্থ্য অনেক উন্নতি হয়েছে। দেখতে দারুণ দেখাচ্ছে। আর একটু স্মার্টও হয়েছে। লাল টুকটুকে গাড়ির সাথে লাল হাই হিল দেখতে দারুণ দেখাচ্ছে। হাঁটু অব্দি লম্বা কোট, মাথায় শীত টুপি, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস। যদিও আজ রোদ নেই, ফ্যাশন করার জন্য ব্যবহার করেছে হয়তো। গুটি গুটি পায়ে কাছে এগিয়ে এলো শেহজাদ। উৎকণ্ঠা স্বরে ডাকলো, মিঠি। কেমন কেঁপে উঠল কণ্ঠাদেশ। নীরব রইল মিঠি। তার বিশ্বাস হচ্ছে না শেহজাদ ক্যালিফোর্নিয়ায় এসেছে, কিন্তু কোনো রিয়াক্ট করলো না। দুবাহু স্পর্শ করলো শেহজাদ। মিঠি দেখো, আমি এসেছি। খুশি হওনি তুমি? বুকের সাথে জড়িয়ে নিতেই হাত সরিয়ে দিল মিঠি। অবাক হয় শেহজাদ এবং মলিন হয় মন। কষ্ট পায় বুকে। শেহজাদ তো ভেবেছিল তাকে দেখা মাত্রই মিঠি ঝাঁপিয়ে পড়বে তার বুকে, কেঁদে কেটে হয়তো বন্যা বানিয়ে ফেলবে। কিন্তু এ কি? হাই, মিঠিকে দেখে তো অনুভূতিহীন জড় পদার্থের মতো মনে হচ্ছে। অস্থির হয় শেহজাদ। মিঠি কি তাহলে কারোর সাথে জড়িয়ে গেছে? এত পরিবর্তন! গাড়িতে উঠতে নেয় মিঠি। হাত ধরে বাধা দিল শেহজাদ। যেও না মিঠি, প্লিজ আমার কথা শোনো। মুখোমুখি দাঁড়ায় মিঠি। চোখ থেকে সানগ্লাস খুলে চোখে চোখ রাখলো। হু আর ইউ? তুমি আমাকে চেনো না মিঠি? নো। এত চেঞ্জ। ইয়োর মিস্টেক ইজ সামওয়্যার। মিঠি ঠিক আছো তুমি? শরীর খারাপ করছে তোমার? আজে বাজে কেন বকছো? কপালে হাত রাখতে নিতে সরে যায় মিঠি। আই ডোন্ট নো ইউ। আমি জানি তুমি অভিমান করে আছো আমার উপর, তাই এমন করছো। শেহজাদকে হতভম্ব করে গাড়িতে উঠে চলে গেল মিঠি। হাতে পায়ে ধরে বেহায়া নির্লজ্জ হয়ে 7 সাগর 13 নদী পার দিয়ে তবে কেন এলো সে? কার জন্য? নারী চেঞ্জ হয় তাই বলে এভাবে? জুন মাস শেষে জুলাই মাস শুরু হয়েছে। আজ 5 দিন। সিটি জুড়ে তুষারপাত হচ্ছে অবিরাম। আগস্টের শুরুতেই হ্রদ এবং নদীতে বরফ তৈরি হবে। গরম জামা কাপড় পরে কাঁপতে কাঁপতে বাসা থেকে বের হয়েছে শেহজাদ। সে রেন্টে যে ফ্ল্যাটে উঠেছে সেখানে সে মিলে তারা 3 জন থাকে রুম শেয়ার করে। একটা ফ্ল্যাটে 3টা বেডরুম, বলা যায় মাঝারি আকৃতি। তাতে হয়ে যায় শেহজাদের। ভাগ্যিস বাঙালি রুমমেট পেয়ে গিয়েছিল। একটা রুমের জন্যই তাকে 80 থেকে 90 হাজার টাকা গুনে গুনে দিতে হবে এই মাস থেকে। আর অন্যান্য আনুষঙ্গিক খরচাপাতি তো বাদই, সেগুলো নিজ থেকেই দিতে হবে। একটা পার্ট টাইম জব পেয়েছে মেডিসিন কোম্পানিতে। নাইট শিফটে ওটা করেই আপাতত শ্বাস নিতে পারছে শেহজাদ। বিকেল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি। স্যালারি খুব ভালো। এখনই 7 লক্ষ টাকা করে পাচ্ছে। মোটামুটি তার হয়ে যাচ্ছে। প্রতি উইকেই স্যালারি পেয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো মাসের জন্য অপেক্ষা করতে হয় না। সিস্টেমটা খুব ভালো লাগলো শেহজাদের। তবে সামনে তার স্যালারি আরও বাড়তে পারে, আর সেটা তার কাজের পারফরমেন্স দেখে। সব মোশাররফ সাহেব তার সৃষ্টিকর্তার কৃপায় হচ্ছে। তবে ডে শিফটে করলে এর দ্বিগুণ স্যালারি পেত। বাট সে তো ডেতে ভার্সিটিতে অধ্যয়ন করছে। মাস্টার্সের পিএইচডি কমপ্লিট করতে পারলে তখন কল্পনাতীত
আরও ভালো স্যালারি হবে। ওভারটাইম করলেও এর দ্বিগুণ স্যালারি পায়, আর নানা রকম ডেতে দ্বিগুণ বোনাস আছে। কিন্তু শেহজাদকে রাতে 12টার পর বাসে ফিরে বিশ্রাম নিতে হয়। ভার্সিটি থেকে ফিরে দ্রুত ফ্রেশ হয়ে মিঠির কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। কলেজ ছুটি হতে মিঠি তার ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে বেরোয়। শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়। এটা যে শুরু হয়েছে আর থামবে না নিশ্চয়ই। মিঠি দ্রুত তার গাড়িতে উঠে হলে ফিরে যায়। হতাশ হয় শেহজাদ, বুঝতে পারল মিঠি তাকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করছে। মেয়েদের হলে নিয়ম ভঙ্গ করে সে ঢুকতে পারে না। আইন ভঙ্গ করলে কারাগার তার জন্য নিশ্চিত। এত কষ্ট করে এসে কারাগারে থাকার ব্যাপারটা খুবই ভয়ানক। পরের দিন আবারও অনেক আগ্রহ নিয়ে আসে, কিন্তু মিঠির দেখা পেল না। এ ভেবে পুরো একটা সপ্তাহ চলে যায়, মিঠির নাগাল পায় না। মনক্ষুণ্ণ হয় মিঠির প্রতি। এ মেয়ে নাকি তাকে ভালোবাসতো, তাকে 1 মিনিট না দেখলে নাকি থাকতে পারতো না। কষ্ট হতো, শ্বাস আটকে আসতো। কত রাগ, অভিমান, অধিকার, কত কি দেখাতো, সব কই গেল। হতাশ হয়ে বুকের চাপা দীর্ঘশ্বাসগুলোকে চেপে ফিরে যায় শেহজাদ। শুক্র, শনি, রবি এভাবে মোট 11 দিন চলে গেল, মিঠির দেখা পেল না। বিষয়টি নিতে পারল না শেহজাদ। অত্যন্ত বাড়াবাড়ি বলে মনে হলো। এত কাছে থেকেও মিঠিকে সে মন ভরে দেখতে পারছে না, মিঠির দর্শন পাচ্ছে না। এতদিনে জমিয়ে রাখা আবেগ, অনুভূতি, অভিজ্ঞতা কিংবা দুঃখের কথাগুলো শেয়ার করতে পারছে না। খুব কষ্ট হয় শেহজাদের, দম বন্ধ হয়ে আসে। মাঝে মধ্যে নিজেকে পাগল পাগল লাগে। তখন সুসাইড করতে মন চায়। গভীরভাবে শেহজাদ ফিল করে সে সত্যি মিঠিকে ভালোবেসে ফেলেছে। আচমকা সোমবারে দেখা হয়ে যায় মিঠির সাথে। ল্যাব থেকে বেরোতে সামনে গিয়ে দাঁড়ায়। ভরকে গেলেও স্থির রইল মিঠি। জ্ঞান না করে সোজা হাঁটতে শুরু করে। গাড়িতে উঠতে নিতেই আচমকা হাত ধরে বাধা দিল শেহজাদ। তুমি আমাকে ইগনোর করছো কেন মিঠি? বলতেই হবে আজ। হাঁটা ছাড়ুন। মানুষ মনে হয় না আমাকে? সিন ক্রিয়েট করতে এসেছেন? না, লজ্জা করে না কৃতকর্মের জন্য? একটা বারের জন্য তুমি আমাকে বুঝতে চাইছো না? প্রয়োজন নেই, হাত ছাড়ুন। যেতে দিন, নয়তো পুলিশ ডাকবো। খুব তো বলতে অনেক ভালোবাসো আমাকে। যাকে এত ভালোবাসো তার সাথে কথা না বলে থাকো কি করে? তাকে ইগনোর করো কিভাবে? অ্যাভয়েড করো কিভাবে? উত্তর দাও। আমার অতীত আমার কাছে মৃত। আমি শুধু এখন আমার ফিউচার নিয়ে চিন্তা করি। আপনি যেতে পারেন, বিরক্ত করবেন না। আমি আপনাকে চিনি না। আই হেট ইউ। তুমি খুব অহংকারী। না, আমি অহংকারী নই। তবে যারা শুধু নিজের স্বার্থের জন্য কথা বলে তাদের পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছি। তোমার আপাত মস্তক অহংকারে ভরে গিয়েছে। বেশ হয়েছে। অহংকার দেখাচ্ছ তাই না? হ্যাঁ, অহংকার দেখাচ্ছি। মিশুক হয়ে বুঝলাম জীবনে অহংকার থাকা দরকার। সহজে সবার সঙ্গে মেশার প্রয়োজন নেই। জীবনে অহংকারী হওয়া খুব দরকার, খুব। এই ছিল তোমার মনে? গিরিকিটির মতো এত তাড়াতাড়ি রূপ বদলালে কিভাবে? কই, আমি তো পারিনি। তোমার ভালোবাসা আমাকে এইখানে টেনে নিয়ে এসেছে। নয়তো সৃষ্টিকর্তা ব্যতীত কারো সাধ্য ছিল না আমাকে এইখানে নিয়ে আসার। যা ইচ্ছে তাই, পথ ছাড়ুন। মিঠি, শান্ত হও, বুঝতে চেষ্টা করো একবার। আমি অবুঝ নই, যথেষ্ট বুঝদার আর মেধাবী মেয়ে। নয়তো যুক্তরাষ্ট্রে আসার মতো অ্যাবিলিটি আমার ছিল না। এইসব ইমোশনাল কথাবার্তা বলে আমাকে পরাস্ত করতে পারবেন না। আপনার ইমোশন নিয়ন্ত্রণ করুন, বড্ড ছোঁয়াছে এটা। তবে আমাকে কাবু করতে পারবে অক্ষম। আপনার ইমোশনাল ব্ল্যাকমেল করাটা আপনার কাছেই রাখুন। তুমি এত বুঝতার হলে কেন স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটাকে এইভাবে নষ্ট করতে চাইছো? মানুষ না, কিছু সম্পর্ক আল্লাহ তাআলা নিজেই নষ্ট করে দেয়, যেন আমাদের জীবন নষ্ট না হয়। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি বান্দার মঙ্গল সাধন করেন। মিঠি, সব ভুলে চলো আমরা আবার নতুন করে সংসার শুরু করি। দুঃখিত, পসিবল নয়। কেন? মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন এবং আপাত মস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারা জীবন একা থাকা অত্যন্ত সুখের। আর পথ চলার সঙ্গী সুন্দর নয়, বরং বিশ্বাসী হতে হয়। সেই ঘটনার পর থেকে আপনাকে আমি আর বিশ্বাস করি না। যে একবার বিশ্বাস ভঙ্গ করতে পারে সে বারবার একই কাজ করতে পারে। মিঠি, শাট আপ। মুখ দিয়ে যা আসছে তাই বলে বেড়াচ্ছ। পথ রোধ করলেন কোন সাহসে? তুমি আমাকে এইবার অন্তত বিশ্বাস করে হাত ধরতে পারো। বললাম তো, এরপর আর এমন কিছু হবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। বিশ্বাস? তার ছিল হাসল মিঠি। জানেন তো, বিশ্বাস হলো মানুষের সবচেয়ে কোমলময় আবেগ। একবার ভেঙে গেলে দ্বিতীয়বার পরিপূর্ণ করা যায় না। জানি। সেই তিলে তিলে গড়ে ওঠা বিশ্বাসের সুতো ছিঁড়ে গিয়ে যখন বাঁধন আলগা হয়,
তখন আর ঘুরে বিশ্বাস করার সাহস হয় না। দুঃখিত, যেতে পারেন। এত আদর যত্ন মায়া ভালোবাসা সব ভুলে গেলে কি করে? আসলেই এতদিন আমি খুব বোকা ছিলাম, কারণ আমার মতো নারীরা খুব বোকা। তাই পুরুষের অল্প আদর যত্নে আটকে যায়, তাদেরকে দোহাই দিয়ে আটকে ফেলা হয়, তাদের ইমোশন নিয়ে খেলা হয়। হতাশ হয় শেহজাদ নিরলস কণ্ঠে বলে, তুমি অনেক বদলে গিয়েছো মিঠি, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। আমি তোমাকে অনেক বিশ্বাস করে এখানে এসেছিলাম, বিশ্বাস রেখেছিলাম তুমি আমাকে বুঝবে, অন্তত ফিরিয়ে দেবে না। সমবাসায় গুড়ে বালি, আমি ব্যর্থ। গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক, তবুও ভুল মানুষ জীবনে না আসুক। বাই দ্য ওয়ে, পারলে নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, আমাকেও করতে দিন, নয়তো ভালো হবে না। বাই। থ্রেট দিচ্ছ? নিজের হাত ছাড়িয়ে চলে গেল মিঠি। ঝাপসা নয়নে তাকিয়ে রইল যাওয়ার পানে। তাই বলে এত কঠোর চিনতে পারছে না মিঠিকে। পেরিয়ে গেল আরও এক সপ্তাহ। কোনোভাবে শেহজাদের মুখোমুখি হলো না মিঠি, জাস্ট ইগনোর করে চলে এসেছিল। আজ শনিবার, কলেজ বন্ধ, তাই মিঠি মামার বাসায় লাঞ্চ করতে বসেছিল সবাই। আপিসামও বসেছিল, শাও নিয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে ডাইনিংয়ে আসতে দেখলো সবাই ওয়েট করছে তার জন্য। মিঠি বসতেই আপিসাম উঠে গেল। ইনসাল্ট ফিল করে সেও চলে যেতে নাই। সে কি, কই যাচ্ছ তোমরা? লাঞ্চ করবে না? খিদে নেই মম। আমি পরে খাবো মামুনি। দুজনেই বসো বলছি। আমার কথা না শুনলে আমি 7 দিন খাবার স্পর্শ করব না, প্রমিস। মম, তুমি কি লাঞ্চ করবে? বাধ্য হয়ে বসলো আপ্রিসাম। সে জানে তার মা প্রমিস করেছে মানে সত্যি খাবার স্পর্শ করবে না। তার মা এক কথার মানুষ, সর্বদা শান্ত শিষ্ট এবং ঠান্ডা মাথায় থাকলেও যেটা একবার বলবে সেটা পূরণ করেই ছাড়বে। মিঠি চলে যেতে নেয়। তুমি আবার কই যাচ্ছ? ধমকে উঠলেন তিনি। তোমরা খাও, আমি পরে খাবো। বসো বলছি ফাজিল মেয়ে। মুখোমুখি বসলো দুজন, কেউ কারোর দিকে তাকালো না। আপ্রিসামের চোয়াল শক্ত, মুখ ফিরিয়ে স্বাভাবিক রইল মিঠি। এক এক করে সবার পাতে খাবার সার্ভ করলেন তিনি। অর্ধেক খাবার খেয়ে উঠে গেল আপ্রিসাম। মিঠিকে দেখলে তার কষ্ট হয়, খাবার পাতে দেখলে আরও বেশি। আপ্রিসাম গিলতে পারে না খাবার। মিঠি আর খাবার একসঙ্গে দেখলে আপ্রিসামের বুক ঠেলে কান্না পায়, কিন্তু সে তো পুরুষ মানুষ, তার কান্না করা বারণ, অশোভনীয়। সময় নিয়ে খাবার খেলো মিঠি। আফওয়ান আর কিঞ্জা ওরাও খাবার খেয়ে তুরত উঠে গেল। রুমে ঢুকতেই আফওয়ানের মুখোমুখি দাঁড়ালো কিঞ্জা। কি হয়েছে? মিঠির দিকে এতবার তাকানোর কি আছে? আমার ভাইয়ের দিকেও এতবার তাকানোর কি আছে? দাঁতে দাঁত চাপলো কিঞ্জা। বাড়াবাড়ি করছো আফওয়ান? তুমিও বিয়ে করেছো, আমাকে 100 বার তাকিয়েছো মিঠির দিকে, ব্যাপারটা কি? সেম প্রশ্ন তো আমারও। আমাকে বিয়ে করলে কেন? তুমি কি জানতে না আমি আপ্রিসাম ভাইকে পছন্দ করতাম? তুমিও কি জানতে না আমিও কাউকে পছন্দ করতাম? আমি বাবা মা আর ফুপা ফুপির মন রাখার জন্য বিয়েটা করতে রাজি হয়েছি। আমিও আমার ভাইয়ের মন রাখার জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছি। তোমার সাথে কথা বলে পারবো না। আমিও। মিঠির দিকে তুমি তাকাবে না। তুমিও তোমার বিয়ে করা স্বামী রেখে ভাসুরের দিকে তাকাবে না। 100 বার তাকাবো, কারণ আমি তাকে ভালোবাসি। আমি 100 বার তাকাবো, কারণ আমিও তাকে ভালোবাসি। ফুলদানি ছুঁড়ে মারল আফওয়ানের দিকে, ক্যাচ করে ধরে ফেলল সে। ননসেন্স, ইডিয়েট। রাগে কাঁপতে লাগলো কিঞ্জা। বেশ ভালোই লাগছে আফওয়ানের। কিঞ্জা তার ফরেনার মায়ের মতো সুন্দরী, চেহারাও ফরেনারদের মতো, নিঃসন্দেহে মিটির থেকেও সুন্দরী। রাগে লাল টুকটুকে হয়ে গিয়েছে কিঞ্জা, দেখতে মন্দ লাগছে না। আর ইউ জেলাস? দাঁতে দাঁত চাপলো কিঞ্জা। তুমি জেলাস? শোনো, আজকের পর থেকে ওই মেয়েটার দিকে তাকাবে না, ওকে আমি জেলাস করি। শোনো, আজকের পর থেকে তুমিও তোমার ভাসুরের দিকে তাকাবে না, ওকেও আমি হিংসা করি। গলা চেপে ধরল কিঞ্জা, দাঁত মুখ পিষালো। সেটা আমার ইচ্ছা। সেটাও আমারই ইচ্ছা। ওকে, আমি আমাদের বাসায় চলে যাচ্ছি। যাও, আমিও শান্তিতে মিঠিকে দেখতে পারবো। এগিয়ে সে আরেকটা ফুলদানি ছুঁড়ে মারল আফওয়ানকে। বাঁকা হেসে সেটাও ক্যাচ ধরল আফওয়ান। বিয়ের প্রায় 6-7 মাস হলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও পূর্ণতা পায়নি। কিঞ্জা নিজেই দূরে রয়েছে, যদিও আফওয়ান মানিয়ে নিতে চেয়েছিল, কিন্তু কিঞ্জা সায় দেয়নি। বেলকনি থেকে সিগারেট ফুঁকতে লাগলো আপ্রিসাম। ভালো লাগছে না তার,
মিঠিকে দেখলেই তার বুকটা ভার হয়ে থাকে। চিনচিন করে বুকের বাঁ পাশটায় খুব যন্ত্রণা হয়। তাকিয়ে রইল গার্ডেনের দিকে। লাঞ্চ করে মিঠি সারা গার্ডেনে সাইকেল চালাচ্ছে। এবার বার্থডে উপলক্ষে এটা আহসান সাহেব দিয়েছিলেন, যাতে অবসর সময়টাই চালাতে পারে গার্ডেনের মধ্যে। এতে এক্সারসাইজও হবে। সাইকেলের সামনের ঝুলিতে গোলাপি, বেগুনি, সাদা ফুল আর হলুদ রঙের অর্থাৎ 5 রকমের টিউলিপ ফুল ছিঁড়ে রেখেছে মিঠি। সে সাইকেল চালাচ্ছে আর তার পোষা ডগগুলো পিছনে পিছনে দৌড়াচ্ছে। খিলখিল করে হাসছে মিঠি। মিঠির 5টা বিলাতি ডগ আছে, তার মধ্যে ধবধবে সাদা, ঠিক টেডি বিয়ারের মতো কিউট পমেরিয়ান জাতের ডগ আছে 4টা। 2টা ডগ বাচ্চা, ওরা টুইন, তাই ওদের একজনের নাম টুইনকি আর একজনের নাম টুইঙ্কেল। আর ওদের বাবা মায়ের নাম নিজের নামের সঙ্গে মিলিয়ে রেখেছে মার্লিন আর মিলো। এগুলো আবৃশাম দিয়েছিল এবার। তার সাথে কথা না বলেও গিফট দিতে ভুলেনি, আর মানুষটার সাথে কথা না বলেও ডগগুলোর উপর অভিমান করে থাকতে পারে না মিঠি। ভীষণ আদুরে ওরা। ওদের দিকে তাকালে পৃথিবীর কেউই রাগ কিংবা অভিমান করে থাকতে পারবে না। কিন্তু কিঞ্জা ওদের একদমই পছন্দ করে না। ওরা কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। যদিও কায়নাত কাজিনের কিঞ্জার বাড়াবাড়িটা অপছন্দের। বোবা প্রাণীদের সাথে রাগ, অভিমান কিংবা শত্রুতা কিসের বুঝে পান না তিনি। কিঞ্জার নিজেরও একটা ডগ আছে, মিঠির আরেকটা ডগের মতো, আর সেগুলো হচ্ছে ব্রাউন কালারের। মিঠির সেই ব্রাউন কালারের ডগটার নাম ব্রাউনি, আর কিঞ্জার ডগটির নাম ক্যান্ডি। ব্রাউনিকে গিফট দিয়েছে আহ্বান, অর্থাৎ একটা কিঞ্জাকে দিয়েছে আর একটা মিঠিকে। নিজেরটাকে আদর করলেও মিঠিরগুলোকে পছন্দ করে না কিঞ্জা। সে যাই হোক, 5 জন মিঠির পেছন পেছন দৌড়াচ্ছে। ক্যান্ডিকে আটকে রেখেছে কিঞ্জা। দূর থেকে ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। মার্লিন, আমাকে ধরো, চেঁচিয়ে বলল মিঠি। মার্লিন ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নাগাল পেল না মিঠির। হতাশ হয়ে ঘ্যাউ ঘ্যাউ করে জিভ বের করে তাকিয়ে থাকলো মার্লিন। ভেঙচি দেয় মিঠি। তুমি একটা অপদার্থ, আমাকে ধরতে পারো না। ব্রাউনি, এবার তুমি আমাকে ধরো দেখি, পারো কি না। ব্রাউনি যান প্রাণ দিয়ে ছুটছে। মিঠিও আঁকা বাঁকা কৌশল অবলম্বন করে সাইকেল চালাচ্ছে। না পেরে অসহায় মুখ করে ব্রাউনি ঘ্যাউ ঘ্যাউ করতে লাগলো। তুমিও মার্লিনের মতো একটা অপদার্থ, বুঝেছো? আরও জোরে জোরে ঘ্যাউ ঘ্যাউ করে উঠল ব্রাউনি, অর্থাৎ অপদার্থ কথাটা সে মানতে নারাজ। ব্রাউনি আবার একটু জেদি। মিঠিকে পছন্দ করলেও কিঞ্জাকে পছন্দ করে না, আর কিঞ্জাও ব্রাউনিকে সহ্য করতে পারে না। ব্রাউনিকে দেখলে তাড়িয়ে দেবে, আর ব্রাউনিও লেজ লাড়তে লাড়তে ঘ্যাউ ঘ্যাউ করে এক গাদা বকাঝকা দিয়ে চলে আসবে। এসব দেখে মোটামুটি সবাই মজা পায়। হঠাৎ অসাবধানতা বশত সাইকেল থেকে পড়ে গেল মিঠি। এবার 5 জনে ঘ্যাউ ঘ্যাউ করে ছুটে আসলো। এই একদম আমাকে অপদার্থ বলবে না তোমরা, বুঝেছো? তোমাদের জন্য আমি পড়ে গিয়েছি, তোমরা ঘেউ ঘেউ করছিলে তাই। এবার আমাকে হেল্প করো, বখাটেগুলো। হাত পা ছেড়ে ঘাসের উপর শুয়ে রইল মিঠি। তার গায়ের উপর সাইকেল। টিলুপগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল চারিদিকে, আর আকাশ থেকে অঝরে স্নোফল করছে। দৃশ্যটা খুবই সুন্দর। মার্লিন আর ব্রাউনি অপদার্থ দুটো, আমাকে জলদি ওঠাও, কোমরটা গেল বুঝি। দুজনে মিঠিকে ওঠানোর চেষ্টা করলো। উঠে এসে ওদের নিয়ে ঘাসের উপর হাত প্রসারিত করে শুয়ে রইল মিঠি। ওরাও কি সুন্দর করে শুয়ে রয়েছে ওর সাথে। কত ভাব মানুষ আর অবুঝ প্রাণীগুলোর মধ্যে। ওদের সাথে গল্প করছে মিঠি। বেলকনি থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবৃশাম। তার সিগারেট শেষ সেই কোন বেলায়। কেন জানি সুন্দর এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে মন চাইল। ক্লিক করলো হঠাৎ। এতক্ষণ বাউন্ডারির একটা ফাঁক দিয়ে মিঠিকে দেখল শেহজাদ। আহসান সাহেবের বাসা চিনে ফেলেছে সে, কিন্তু সাহস হয় না কারোর সামনে আসতে। তাকে দেখলে আহসান সাহেব হয়তো মিঠিকে দূরে রাখবে কিংবা জোর করে ডিভোর্স নিতে চাইবে। তাই বলা যায় শেহজাদ আত্মগোপন করেই রয়েছে। মিঠির হাস্যোজ্জ্বল মুখ দেখে শেহজাদের মনে হচ্ছে মিঠি খুব সুখেই রয়েছে। তাকে বিহীন মিঠির সুখে থাকা কেন জানি ভালো লাগলো না শেহজাদের। ভীষণ জেলাস ফিল হলো। সোমবার কলেজ খোলা। মামার বাসা থেকে রওনা দিয়েছে মিঠি। আজ কফি পান করতে পারেনি, তাই কেমন লাগছে। কফি পান করতে না পারলে তার মনটা মলিন থাকে। এখন মনটা একটু চাঙ্গা করার প্রয়োজন, নয়তো পড়াশোনা কিছুই তার মাথায় ঢুকবে না। কলেজের পাশে কফি হাউস দেখতে নেমে পড়ল।
আচমকা শুনতে পেল। মিঠি, পিছু ফিরে তাকাতেই দেখল কৈলাস। মৃদু হেসে এগিয়ে এলো সে। বিরক্ত হয় মিঠি। হোয়াট হ্যাপেন্ড? I called you yesterday, but you did not receive the call. Why don't you talk to me? Long time no talk. You don't care about me? হতাশা দেখল কৈলাসের মুখে। মৌন রইল মিঠি। Why don't you take my word for it? Response to my answer. Turn off my phone for 3 days, including holidays. I try to give myself time on those days. ও আচ্ছা, আমি খুব চিন্তায় ছিলাম মিঠি। সৌজন্যতামূলক মৃদু হাসল সে। চলো কফি খাই। আসলেই আমার এখন বসে খাওয়ার মতো এত সময় নেই। আপনি চাইলে বসে পান করতে পারেন। মলিন হয় মন। ওয়ান টাইম কাপে কফি নিয়ে গাড়িতে উঠে পড়ল। লেট হয়ে যাচ্ছে, পরে আবার দেখা হবে, বাই। টাটা দিয়ে চলে গেল মিঠি। মন ভার হয়ে গেল কৈলাসের। আচ্ছা, মেয়েটা এমন কেন? দূর থেকে দুজনকে দেখলো শেহজাদ। এতক্ষণ সে মিটির জন্য অপেক্ষা করছিল। ভালো লাগলো না ব্যাপারটা। বুঝতে পারলো এই ছেলেটার কারণে মিঠি তাকে পাত্তা দিচ্ছে না। কলেজের মাঠের যেই পাশে গাড়ি পার্ক করে সেখানে নিজের গাড়ি পার্ক করে বেরিয়ে এলো মিঠি। এগিয়ে যায় শেহজাদ। গেটের বাইরে থেকে মিঠিকে দেখতে লাগলো। উইমেন্স কলেজ হওয়ায় স্টুডেন্টদের গার্ডিয়ান এবং শিক্ষকরা ছাড়া বাইরে কেউ ঢুকতে পারে না ভেতরে। তাই শেহজাদও ঢুকতে পারল না। বাড়ি থেকে অধীর আগ্রহে তাকিয়ে রইল। গাড়ি থেকে নামতেই দেখতে পেল মিঠিকে। আজ খুব সুন্দর লাগছে। লাল টুকটুকে রক্ত জবা ন্যায় হাঁটু নিচ অব্দি কোট, সাদা মোজা হাঁটু অব্দি, পায়ে আজও লাল টুকটুকে হাই হিল, মাথায় লাল সাদার কম্বিনেশনে শীতটুপি, তাতে ক্রিসমাস সম্পর্কিত নানা রকম কার্টুন আঁকা। ছোট ছোট চুলগুলো পিঠের মাঝ বরাবর ছড়ানো, গলায় মাফলার, তবে সব ম্যাচিং করা। কাঁধে আড়াআড়িভাবে লেদার ব্যাগটি রাখা। এক হাতে কফি। গাড়ি লক করতেই ফোন বেজে উঠল। রিসিভ করে কথা বলতে বলতে কফিতে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে কথা বলতে লাগলো। ঠোঁটে টকটকে গাঢ় করে লাল লিপস্টিক দেওয়া। ইস, লাভ শেপের মতো চিকন পাতলা ঠোঁট দুটো কি সুন্দর লাগছে। মাঝে মধ্যে মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই ওই ছেলেটার সাথে কথা বলছে। ভীষণ জেলাস হলো শেহজাদ। আকাশ থেকে অঝরে স্নোফল ছড়তে লাগলো। মুহূর্তে মিঠির চুল এবং প্রলম্বিত চোখের পাপড়িগুলোতে স্নোফল পড়ে মোহনীয় লাগছে। দারুণ মিষ্টি দেখালো মুহূর্তটা। লিফটে উঠে ক্লাসের দিকে চলে গেল মিঠি। হতাশ হয়ে দাঁড়িয়ে রইল শেহজাদ। নিজেও একসময় ভার্সিটিতে চলে গেল। ভার্সিটি শেষে বাসায় ফিরে ফ্রেশ হয় শেহজাদ। তখন প্রায় বাংলাদেশ প্রায় সকাল 7টা। আকাশকে কল করে বিস্তারিত সব জানালো শেহজাদ। আকাশ বুঝতে পারল কেসটা মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। তবুও সান্ত্বনাস্বরূপ বোঝানোর জন্য বলল, বারবার চেষ্টা করে দেখেছো, লাভ হয়নি, কি আর করা, আশা ছেড়ে দাও, এটাই বেটার। দোস্ত, কিছু একটা আইডিয়া দাও প্লিজ, আমার মাথা কোনো কাজ করছে না। দোস্ত শোনো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। তাই নত হওয়া বাদ দাও, অবস্থা বুঝে ব্যবস্থা নাও। অনেক তো চেষ্টা করলাম, আর পা ধরা বাকি। দীর্ঘশ্বাস ফেল আকাশ। নদীর মাঝখানে বাদ দেওয়া যায় দোস্ত, কিন্তু সমুদ্রের মাঝে বাদ দেওয়া অসম্ভব। তেমনই খুঁজলে হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষের কাছে আকুতি মিনতি করে ফিরে পাওয়া যায় না। আর কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানে ওখানে ভালোবাসা মরে গেছে। তাই তার পথ আটকাতে আর মাথা নত করিও না। পৃথিবীর যাবতীয় মৃতের জানাজায় প্রার্থনা করতে হয়, শেষ দানা। নীরব রইল শেহজাদ। আরেকটা কথা বলতে চাই, যদি প্রয়োজন হয় পারলে না হয় সম্পর্কটা শেষ করে দিও, কিন্তু কখনোই সেই স্থানে ফিরে তাকানোর প্রয়োজন নেই যেখানে তোমাকে বারবার অপমানিত হতে হচ্ছে। দোস্ত শোনো, নিজেকে ভালোবাসতে শিখো। যে জায়গায় তোমার সম্মান নেই সেখানে তোমার থাকা কিংবা যাওয়ারও প্রয়োজন নেই। সময় হয়তো অনেক কিছু মুছে দিবে, তবে অপমানের দাগ কোনোদিনও মুছে যাবে না। সম্পর্ক টিকে থাকার জন্য ভালোবাসার চেয়েও বেশি প্রয়োজন শ্রদ্ধা এবং সম্মান। আরেকটা কথা, আমার মনে হচ্ছে মিঠিকে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন শেহজাদ। অনেক তো সময় পেয়েছে, আর কত? ওর রাগ থাকাটা স্বাভাবিক, ওকে সময় দাও, বিরক্ত করো না। আপাতত কয়েকদিন ওর সামনে যেও না।
হুটহাট দেখা হলেও ইগনোর করার চেষ্টা করো। শোনো, নারীরা আর সব মেনে নিতে পারলেও ইগনোর মেনে নিতে পারে না। নারীরা 1 মাস ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু একবেলা স্বামীর ইগনোর সহ্য করতে পারে না। তাই বলছি, সেম ওর মতো ওকে ইগনোর করা শিখো। দেখবে ইগনোর নিতে না পারলে ঠিক তোমাকে খুঁজবে, নিজেই ধরা দেবে, যেহেতু তোমরা খুব কাছাকাছি আছো। অনেক শক্ত হয়ে গেছে আকাশ। আর আজ একটা খুব সুন্দর ফরেনারদের মতো চেহারার ছেলের সঙ্গে কফি হাউস থেকে বের হতে দেখেছি। আমার মনে হচ্ছে মিঠি ওই ছেলেটার সঙ্গে রিলেশনে জড়িয়েছে। আমি শিওর মিঠি এমন না। তুমি বলছো আমি মিথ্যা বলছি? না, আমি শিওর সে ফ্রেন্ড নয়। ছেলেটাকে খুবই অস্থির দেখাচ্ছিল। তুমি কি জেলাস হচ্ছ? তো হব না বলছো? আমার ছোট্ট জেদি বউটাকে কেউ একজন আমার নাকের ডগা দিয়ে নিয়ে যাবে, আর স্বামী হয়ে আমি সেটা কিভাবে সহ্য করি? এটা সেদিন মনে রাখার দরকার ছিল তোমার। ভুল থেকেই তো মানুষের শিক্ষা হয়, আর মানুষ মাত্রই ভুল। আহামরি কোনো ভুল করিনি আমি। সেদিনের পরিস্থিতিটা ছিল ভিন্ন, এর জন্য কম তো কষ্ট পাইনি, কম জিনিস তো হারাইনি। মা থেকে সন্তান, স্ত্রী, বাবা, বোন, রক্তের সম্পর্ক, চাকরি, নিজের সুখ শান্তি সব হারালাম। স্বপ্নমু জেলে কষ্ট পাচ্ছে। এখন নিজেকে জোড়াতালি দিতে গিয়েই দেখতে পাই ও আমাকে এমনভাবে ছিঁড়ে ক্ষতবিক্ষত করেছে যে তালিতে আর আটকায় না। ও এমনিতেই তোমার সাথে থাকবে না শেহজাদ, মিলিয়ে নিও একদিন। অমন অলক্ষণে কথা বলো না আকাশ। তোমার উপর থেকে তার মন ভেঙে গেছে শেহজাদ। জানোই তো, মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না। আর শোনো, মিঠি বিরাট বড়লোকের মেয়ে। ওদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ পাল্টানো, দিনে একটা রাতে আরেকটা। তার চেয়ে বরং তুমি ওর আশা বাদ দিয়ে কেরিয়ারে ফোকাস করো। ভালো কেরিয়ার করলে ওর চেয়ে আরও ভালো মেয়ে পাবে। পৃথিবীতে রূপ রং নয়, টাকাই সব। টাকা থাকলে কত নারী হামাগুড়ি দিয়ে আসবে তোমার কাছে। আমি জানি মিঠি এমন না, আর আবার কাউকে চাই না। সেটা দেখতে পাবে, তবে শীঘ্রই। আর ডিভোর্স শব্দটা এদের কাছে দুধ ভাত। একটা কথা মনে রেখো শেহজাদ, যে রাগ করে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু যে আঘাত পেয়ে চলে যায় সে কোনোদিন ফিরে আসে না। মিঠি রাগ করে যায়নি, অভিমান করেও না, সে আঘাত পেয়ে গিয়েছে। কতটা আঘাত সেটা আমার চেয়ে তুমি ভালো উপলব্ধি করতে পারবে। আমি জানি মিঠি ফিরবে না। মিঠি তোমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু সে আত্মমর্যাদাবান একটি মেয়ে। তাই বলবো ওর আশা বাদ দাও। নিজের জীবন ঘুচাও, কেরিয়ারে ফোকাস করো। ও ফিরবে না, বাকিটা তোমার ইচ্ছে। নীরব রইল শেহজাদ, আকাশের কথাগুলো মানতে নারাজছে। এখন মিঠিকে তার কেরিয়ারে ফোকাস করতে দাও। যদি তার শুভাকাঙ্ক্ষী হও তাহলে সময় হলে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। রাগ, অভিমান, অভিযোগও হয়তো একদিন ভুলে কোমল হতে পারে। সবই উপরওয়ালার ইচ্ছা। তুমি ওকে বিরক্ত করো না, ওকে ওর মতো থাকতে দাও। ভুলে যেও না, তুমি মিঠির বাবা তোমাকে প্রায় 2 কোটি টাকার অধিক খরচা করে তোমাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি পাবলিক ল্যান্ড অনুদান গবেষণা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তুমি। চিন্তা করো কত বড় সৌভাগ্য তোমার। এমন সৌভাগ্য সবার হয় না শেহজাদ। এই ভার্সিটিতে সবাই চান্স পায় না, তুমি পেয়েছো, হয়তো ভাগ্য ভালো। তাই বলবো সুযোগটা কাজে লাগাও, নিজেকে গড়ে তোলো। আরেকটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো, এইসব কিন্তু কেবল মোশাররফ সাহেবের জন্যই সম্ভব হয়েছে। ওনার কাছে তোমার আজীবন কৃতজ্ঞ থাকা উচিত, আর কৃতজ্ঞতা বোধ থেকে তার মেয়েকে সম্মান করা উচিত। এছাড়াও তোমার উচিত নিজের ভালো একটা কেরিয়ার করে সবগুলো টাকা দ্রুত পরিশোধ করা। আরেকটা বিষয় হচ্ছে, তুমি কিন্তু 30 লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করা ছাড়া মিঠিকে 7-8 মাস ভোগ করেছো। তোমার উচিত দ্রুত ইনকাম করে আগে মিঠির দেনমোহর পরিশোধ করে দেওয়া। সে নিতে না চাইলে তার নামে অ্যাকাউন্ট করে তা রেখে দেওয়া। কখনো লাগলে সে নিবে, আর না হয় যা করার করবে। শেষ কথা এটাই, ওকে কোনোরূপ বিরক্ত করো না। ওরও কিন্তু কেরিয়ার গড়া প্রয়োজন, কারণ তোমার অনেক সমস্যা। আজ আছো, কাল বেঁচে নাও থাকতে পারো। তাই বলবো মিঠিকে তার কেরিয়ারে ফোকাস করতে দাও। মেয়েটাকে আর ঠকিও না, আর নিজের একটা দিক করে টাকাগুলো দ্রুত পরিশোধ করার চেষ্টা করো। নিশ্চয়ই তুমি বুঝদার, বিচক্ষণ এবং আত্মমর্যাদাবান একজন পুরুষ। রাখছি, ভালো থেকো তোমরা। দোয়া থাকবে অবিরাম। এরপর এক সপ্তাহ আর বিরক্ত করলো না মিঠিকে, তবে প্রতিদিন কৈলাসের সঙ্গে মিঠিকে দেখা যায়।
আরেকটা ব্যাপার লক্ষ্য করলো, কেউ একদিন প্রতিদিন মিঠির পেছন থেকে গাড়ি দিয়ে ফলো করে। লোকটাকে দেখতে পায় না শেহজাদ। মলিন মুখে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। সাংঘাতিক শীত পড়েছে আজ। আকাশ থেকে অঝরে রেইনফল হচ্ছে। সম্পূর্ণ ভিজে গেল শেহজাদ। পথে আচমকা মাথা ঘুরে পড়ে গেল। এক পর্যায়ে ঠান্ডায় হাঁপানি উঠল। সেই পথ ধরে মিঠি রেস্টুরেন্টে যাচ্ছিল তার সন্ধ্যা এবং রাতের ডিনার কিনতে। হঠাৎ দেখতে পেল দুটো লোক ঘিরে রেখেছে কেউ একজনকে। গাড়ির ফাঁক দিয়ে তাকাতে দেখলেও শেহজাদ কেন জানি খারাপ লাগলো। স্পষ্ট দেখতে পেলেও শেহজাদ হাঁপাচ্ছে। শেহজাদ স্বীকার না করলেও মিঠি জানে তার বংশীয় হাঁপানি রোগ রয়েছে। তার এটা বিয়ের রাতে সেদিন দেখেছিল, এজন্যই মিঠির খুব মায়া লেগেছিল। বাকিটা সবার জানা, কেন জানি এড়িয়ে যেতে পারল না। মানবিকতার খাতিরে গাড়ি থেকে নেমে শেহজাদের কাছে গেল। লোকটা দুটোর একজন বলল, ওনাকে হসপিটালে নেওয়া উচিত। মিস, আপনার গাড়ি হবে? বুঝতে পারলো এরা বাঙালি, তাদের সাথে গাড়ি নেই। হবে। হেল্প করুন, ওনার অবস্থা সিরিয়াস। না করতে পারলো না মিঠি। ওকে। লোকগুলো ভারী দেহের শেহজাদকে তুলে অনেক কষ্টে বেশ সময় নিয়ে গাড়িতে তুলল। একজন ধরে বসলো। কিছুক্ষণ পর হসপিটালে নিয়ে এলো। ডক্টর চেক আপ করলেন, ট্রিটমেন্ট শুরু করলেন। লোক দুটো চলে গেল, পরে আবার আসবে বলে। মিঠিকে বাধ্য হয়ে থাকতে হলো, না পেরে উপায় ছিল না। শেহজাদ ঘুমিয়ে আছে, তার জন্য গরম জামা কাপড় কিনে এনেছে মিঠি। আহসান সাহেব অনেকবার কল দিয়েছেন, মিঠি দক্ষতার সাথে বলেছে সে হলে ফিরেছে। সে ঠিক আছে, চিন্তা করতে নিষেধ করেছে। তার মামা শেহজাদের কথা জানতে পারলে নিশ্চয়ই তুলকালাম করবে, আর মিঠি চায় না কোনো ঝামেলা হোক। শেহজাদ সুস্থ হয়ে উঠলে সে দেখা না করে ফিরে যাবে বলে মনস্তাপ করল। রাত 10:30। ডিনার করতে বসলেন আহসান সাহেব। প্লেটে খাবার দিতেই মিঠির কথা মনে পড়ল। ওখানে কি খাচ্ছে মেয়েটা জানেন না তিনি। আবরিশাম ও মিঠির বিষয়ে ইন্টারফেয়ার করা ছেড়ে দিয়েছে। অন্যদিকে আফনও মিঠির নামটা শুনতেও পায় না। দুইটা ছেলে মিঠিকে সহ্য করতে পারে না এখন। অথচ আগে ছিল চোখের মণি, আর এখন বিস্ফোরা। দীর্ঘশ্বাস ফেলেন। কল করলেন হল পরিদর্শককে। জানতে পারলেন মিঠি হলে যায়নি। আতঙ্কিত হলেন তিনি। মিঠিকে ফোন করে জিজ্ঞেস করতেই বলল সে হলে। এদিকে হল পরিদর্শক বলছে মিঠি ফেরেনি, ফিরতে লেট হবে। চিন্তায় পড়ে গেলেন তিনি। ওনার সাথে মিথ্যা বলে না মিঠি, কিন্তু আজ কেন বলল বুঝতে পারলেন না। কি হয়েছে ড্যাড? মিঠি হলে ফিরেনি। কেন? ও বলছে হলে আছে, পড়াশোনা করছে। এদিকে হল থেকে জানতে পারলাম ওনাকে ফেরেনি। আমার দুশ্চিন্তা হচ্ছে। চিন্তার কিছু হয়নি, হয়তো বাইরে ঘুরতে গেছে। মাত্রাতিরিক্ত রেইনফল হচ্ছে, বজ্রপাতও হচ্ছে সমানে। আর তুমি বলছো ঘুরতে গেছে? চুপ বলো না আবরিশাম। চুপচাপ খাবার খাই মনোযোগ দিল, তবে গলা দিয়ে খাবার নামছে না। মিঠি হলে না ফিরে কোথায়? 100 বার বলেছি ওর জন্য গার্ড দাও, শোনো না আমার কথা। এখন মেয়ে কোথায় আছে কে জানে। চুপচাপ ডিনার সারো ড্যাড, ব্যাপারটা আমি দেখছি। লাগবে না কাউকে, সবার চোখের কাটা তো ওই মেয়েটা। উঠে যেতে নাই আহসান সাহেব। কই যাচ্ছ? খুঁজতে। বললাম না আমি দেখছি ব্যাপারটা। আচমকা ফ্লোরে একটা প্লেট ছুঁড়ে মারল আবরিশাম। মুহূর্তেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। উঠে গেল সে, ফোন করলো তার দেওয়া গার্ডকে। জানতে পারলো হসপিটালে আছে একটা লোকের সঙ্গে। আবরিশাম ভাবলো হয়তো কেউ বিপদে পড়েছে, তাই হেল্প করছে। তার বাবা চিন্তা করবে বলে হয়তো ব্যাপারটি লুকিয়েছে মিঠি, তাই এত আর ভাবলো না। হেল্পিং হ্যান্ড দিয়ে বাবাকে জানিয়ে দিল নিশ্চিন্তে থাকতে। রাত প্রায় 1টা। শেহজাদের ঘুম ভাঙল। আশপাশে তাকাতেই বুঝতে পারলো সে হসপিটালে রয়েছে। লক্ষ্য করলো তার মাথার পাশে একটি চেয়ারে ঘুমিয়ে রয়েছে একটি মেয়ে। বাম হাত দিয়ে চোখ কসলালো। অসম্ভব ব্যাপার বলে মনে হলো মিঠি, কিন্তু কিভাবে? সম্ভবত বুঝতে পারল না। শেহজাদের কেমন আনন্দ হচ্ছে মিঠিকে পাশে দেখতেই। শেহজাদ জানে মিঠি তাকে খুব ভালোবাসে, তাই তো হলে না ফিরে চেয়ারে বসে তার জন্য ওয়েট করতে করতে হয়তো ঘুমিয়ে পড়েছে। মুখের মধ্যে তাকালো, মুখটা শুকিয়ে রয়েছে। নিশ্চয়ই খাওয়া দাওয়া করেনি মেয়েটা। রন্ধে রন্ধে মিঠিকে চেনে সে। আপাতমস্তক মেয়েটাকে পড়তে পারে সে। খুব মায়া হলো তার জন্য। মেয়েটা খাওয়া দাওয়া করেনি। আরে কাঁপা হাতটা মিঠির হাতের উপর রাখতেই চট করে চোখ মেলে তাকালো। শেহজাদ ভাবতে পারেনি মিঠি জেগে যাবে, তার মানে ঘুমায়নি। শেহজাদকে সজাগ দেখতেই অপ্রস্তুত বোধ করলো মিঠি। ভাবতে পারেনি শেহজাদের ঘুম ভাঙবে। হাতটা সরিয়ে দিয়ে চোখ মুখে
কঠোরতা আনলো। মলিন হয়ে যায় শেহজাদের মুখটা। আবারও হাত বাড়িতে সরে যায় মিঠি। হতাশ হয় শেহজাদ। হাত গুটিয়ে দু চোখ বুজে রইল। কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যেতে নাই মিঠি। আচমকা বা হাত দিয়ে টেনে কাছে নিয়ে এলো। মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে বলল, কই যাচ্ছ? জাহান্নামে। হাত আমাকেও নিয়ে যাও প্লিজ, তবু একা ফেলে যেও না। ছাড়ুন। কথা শোনো। মানবিকতার খাতিরে যতটুকু করার প্রয়োজন মনে হয়েছিল ততটুকু করেছি। এর বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। আসছি। তবে আমি আপনাকে ঘৃণা করি। কথাটা বুকে গিয়ে আঘাত করলো সমুদ্রের তীরে প্রবল বেগে আছড়ে পড়া ঢেউয়ের মতো। আচমকা আহ করে উঠল শেহজাদ। শান্ত হয় মিঠি। ভালোই ভালোই হাতটা ছাড়ুন বলছি। আমি হলে ফিরবো। আমার কাছে কে থাকবে? তা আমার জানার বিষয় নয়। তুমি তো এমন না মিঠি, এত কঠিন হলে কি করে? এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। আমি যদি মরে যাই? যাবেন না। আপনি মরলে আমার লাইফটা বরবাদ করবে কে? তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি দেবে? এই ব্যাপারে নিষেধ করতে পারল না মিঠি। পানি ঢেলে গ্লাসটার সামনে ধরল। শেহজাদ নিল না। একটু পান করিয়ে দাও প্লিজ। আপনার আরেকটা হাত আছে। ছেড়ে দিলেই তুমি চলে যাবে। পানি নিন। নিল না শেহজাদ। আচমকা শ্বাসকষ্ট শুরু হলো। দ্রুত অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। ভয় লাগলো তার। যেতে নিয়েও যেতে পারল না। কি এক অদৃশ্য বাধা। শান্ত হয় শেহজাদ। সরে যেতে নিতেই আবারও পেছন দিয়ে পেটের উপর হাত রেখে কাছে টেনে আনলো। শক্ত করে ধরে নিজের কাছে বসালো। বিরক্ত হলো মিঠি। এরকম জানলে সত্যি সে হেল্প না করে চলে যেত। এখন পস্তাতে হচ্ছে তাকে। মানুষটার উপর থেকে মন উঠে গেছে তার। এখন মানুষটাকে দেখলে তার বিরক্তি লাগে। কোনো মায়ামোহ কিছুই কাজ করে না। নিজের বুকের সাথে চেপে ধরে জড়িয়ে নিল। ছাড়ানোর চেষ্টা করলেও শেহজাদের পৌশালে হাতের শক্তির সাথে পেরে উঠল না। শান্ত হও মিঠি। খুব বেশি বাড়াবাড়ি করছেন আপনি। আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ? খুব বেশি না, 5 মিনিট। তাও যদি না হয় তবে 1 মিনিট। তাও সম্ভব না হলে তবে 10 সেকেন্ড। শুধু আমার বুকে তোমার মাথাটা একটু রাখো প্লিজ, আমি শান্তি পাবো। ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হলো না। শেহজাদ হাতে ব্যথা পাচ্ছে, তাই জোর জবরদস্তিও করতে পারল না। খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বুঝেছো সুনেত্রা, আমি বড্ড বেহায়া, একটু বেশি বেহায়া। মূল্য না দেয়া মানুষের কাছেই বারবার ফিরে যাই। আঘাত পাবো জেনেও সেই যন্ত্রণা পেতে যাই। ভুল জেনেও সেই ভুলে পা ফেলি। কষ্ট পাই, কিন্তু সেই কষ্ট থেকে কখনোই শিক্ষা পাই না, বুঝেছো? দাঁতে দাঁত পিষল মিঠি। তোমাকে ভালোবাসি বলেই নির্লজ্জের মতো তাড়িয়ে দেওয়ার পরও ফিরে যাই। তোমাকে ভালোবাসি বলেই নিজের আত্মসম্মানের পরোয়া না করে তোমার আঙিনায় বারবার বহুবার ছুটে যাই। জানো, এটাই হলো জীবনের বড় ভুল। কারণ জানা ছিল না বেঈমানদের মনে যে কখনো মায়া হয় না। ছাড়ুন বলছি। আমি আপনাকে ঘৃণা করি। আমি তোমাকে ভালোবাসি মিঠি। আরও শক্ত করে মাথাটা চেপে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। ফুঁসতে লাগলো মিঠি। মানুষটার জন্য তার মনটা সত্যি কোমল হচ্ছে না। আপনার স্পর্শগুলোকে আমি ঘৃণা করি। ছাড়ুন বলছি, নয়তো খুব খারাপ হবে। চালো না শেহজাদ। এত রাগ কেন তোমার? একটু রাগ কমালে ক্ষতি কি? সত্যি এবার খামচে দিল শেহজাদের গলা। মৃদু হাসলো শেহজাদ। ব্যথা পেলেও প্রতিক্রিয়া করলো না। মিঠির বদ অভ্যাস এখনও যায়নি। বিয়ের পরের দিন সকালেও তাকে খামচে কিছু বাকি রাখেনি। মিঠির দেওয়া কত আঘাতের চিহ্ন এখনও তার শরীরে ফুটে রয়েছে। জীবনও মুছবে না এই আঘাতের চিহ্নগুলো। দাঁত মুখ পিষালো মিঠি। এবার হাত খামচে ধরল। মুখ শক্ত করে সহ্য করে নিল শেহজাদ। বুঝেছো সুনেত্রা, আজকাল ভীষণ ক্লান্ত লাগে আমার, ভীষণ ক্লান্ত। সব থেকেও কি যেন নেই। এখন বুঝতে পারি তুমিই নেই। হাসো না, সব ভুলে দুজনে এক হয়ে যাই। আপনার ইমোশনাল কথাবার্তা রাখুন বলছি। এত সহজে গলে যাওয়ার মেয়ে আমি নই। কাঠ থেকে কয়লা হয়ে পাথরে পরিণত হয়েছি আমি। আমাকে গলানো সোজা নয়। আচমকা মিঠির গালে চুমু খায় শেহজাদ। দুহাতে চুলগুলো খামচে ধরল মিঠি। আগ করে উঠল শেহজাদ। বন বেড়াল, তোমার নখগুলো এত ধার কেন? ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করলো মিঠি। বুকের সাথে আরেকটু জড়িয়ে নিল গভীরভাবে। কানের পাশে মুখ রেখে বলল, এটা বোধহয় উপরওয়ালার রহমত। তিনি আমাদেরকে এমনি এমনি একত্র করেননি সুনেত্রা। তিনিও জানেন আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না, তাই আবারও একত্র করলেন। আই লাভ ইউ মিঠি। অসভ্য নির্লজ্জ লোক। এত বদলে গেলে কি করে? তুমি তো এমন ছিলে না। যেখানে সারা দুনিয়া বদলে যাচ্ছে সেখানে আমি তো সামান্য এক মানুষ। না বদলে থাকি কিভাবে?
ঠিক করেছ, সব বদলে যাক, বদলে যাও। তবে জানো, আমি চাই সব বাধা বিপত্তি পেরিয়ে আমাদের ছোট্ট একটা সংসার হোক। মরে গেলেও না। শান্ত হও। আগে আত্মসম্মান, পরে আবেগ। ভালোবাসার মানুষের কাছে আত্মসম্মান কিসের? শাট আপ। আরও বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করলো মিঠি, কিন্তু লাভ হলো না। এদিকে তার জন্য শেহজাদও ব্যথা পাচ্ছে। একসময় বসে থাকতে থাকতে ঘুমের জন্য চোখ মেলতে পারছিল না মিঠি। হঠাৎ ঘুমের কোলে ঢলে পড়ল। নিজের বুকের সঙ্গে মিঠিকে আগলে নিল শেহজাদ। একটু সরে নিজের পাশে শুয়ে দেয় মিঠিকে। বেশি রাত জাগতে পারে না মিঠি, খুবই ঘুম কাতুরে মেয়ে, ভারী শ্বাস ফেলছে। শেহজাদ বুঝতে পারল মিঠির ঘুম গাঢ় হয়েছে। সারা রাত ছটফট করলো সে, একটুও ঘুম এলো না। মিঠির মাথা বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে সেও ওইভাবে শুয়ে রইল, যেন বহুদিন পর তার হৃদয়টা প্রশান্ত হলো। কি শান্তি লাগছে তার। নয়ন ভরে দেখতে লাগলো মিঠিকে। কত মায়া এই মুখে ঘুমিয়ে থাকলে, অথচ যখন জেগে থাকে তখন এক রণচণ্ডী। এমন কেন মেয়েটা? আহসান সাহেবের কাছে জরুরি নোটিশ এসেছে কলেজ থেকে। ইদানিং মিঠি পড়াশোনায় প্রচণ্ড অমনোযোগী, ঠিকমতো কোনো পড়াই দিতে পারছে না, বারবার একই জিনিস ভুল করছে, এবং কি গতকাল রাতে হলে অনুপস্থিত ছিল সেই বিষয়ে হল কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। মূলত এজন্যই নোটিশ পাঠিয়েছে প্রিন্সিপাল। আরও জানিয়েছে রেগুলার এমনটা হতে থাকলে মিঠির পড়াশোনায় বাজে প্রভাব পড়বে এবং কলেজের দুর্নাম ছড়াবে, তাই ওয়ান করে নোটিশ করা। নোটিশটা পেতেই আহসান সাহেবের ব্রহ্মতালু উত্তপ্ত হয়ে গেল। এতদিন তো সব ঠিক ছিল, ইদানিং হঠাৎ কি এমন হলো যে মিঠি পড়াশোনায় অমনোযোগী? মিঠিকে ফোন করে জরুরি তলব করলেন। লিভিং স্পেসের সোফায় বসে অপেক্ষা করতে লাগলেন মিঠির জন্য। আচমকা বাবার সামনে টেবিলের ওপর একটা খাম রাখলো আবৃশাম। ছেলের দিকে এক পলক তাকান তিনি। এইটা কি? খুলে দেখো। আগ্রহী হয়ে খুলতে পায়ের নিচে মাটি সরে গেল। আশকয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসলো আবৃশাম। বাসায় ঢুকলো মিঠি, তাকালো না আবৃশাম। ফোন বের করে মনোযোগ দিয়ে স্ক্রল করতে লাগলো। মিঠিকে দেখতে উঠে দাঁড়ান আহসান সাহেব। কাল রাতে কোথায় ছিলে? রাশভারী গম্ভীর স্বর শুনতেই ভরকে গেল মিঠি। আমতা আমতা করতে লাগলো, চোখে মুখে কেমন চোরা চোরা ভাব। বলো। কণ্ঠটা কেমন কেঁপে উঠল হঠাৎ। মিথ্যা কথা বলা, আচমকা থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে ফেল মিঠি। হাত গুটিয়ে ফেলেন আহসান সাহেব। আচমকা একটা ফুলদানি ছুঁড়ে মারলেন পায়ের দিকে। যদিও পড়েনি, মিঠি তার মামাকে চিনতে পারল না। কেন জানি খুব কান্না পেল, চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। মামা তার সাথে কখনো এমন রুড বিহেভ করেনি, নিতে পারল না মিঠি। লয়ার! চিৎকার করে উঠলেন তিনি। এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার সাথে মিথ্যা বলো? রাগে কাঁপতে লাগলো তিনি। মাথা নুয়ে দাঁড়িয়ে রইল মিঠি। কোথায় ছিলে রাতে? কিছু বলো না মিঠি। ছবিগুলো ছুঁড়ে মারল মুখে। তাকাতেই দেখলো শেহজাদের সাথে সে শুয়ে আছে সেই ছবি। আটকে উঠল মিঠি। তার মানে তার মামা সব জেনে গিয়েছে। কিন্তু এখানে তার দোষটা কোথায়? ওই মানুষটা তো তাকে ইমোশনাল কথাবার্তা বলে ইমোশনাল করে ফেলেছিল। তোমার গলে কুশিয়ে কয়েকটা থাপ্পড় মারতে পারলে আমার অন্তরটা শান্তি পেত। বাপের মতো বেয়াদব, অসভ্য, অকৃতজ্ঞ, বেঈমান। একটা শব্দ উচ্চারণ করতে পারলো না মিঠি। তার সৎ মা মামারা এ কি করলো তার? আর সেও বা কেন তার মামিদের মিষ্টি কথাই গলে লোকটাকে মেনে নিল? সেদিন জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে করে সেখান থেকে বেরিয়ে এলে সত্যি আজ এমন দিন দেখতে হতো না। এই মানুষগুলো তার জীবনটা নষ্ট করে দিয়েছে, আরও বেশি নষ্ট করছে সে নিজে, শুধু আবেগে স্রোতে ভেসে। আজ বুঝতে পারলো আবেগ জিনিসটা তার সুন্দর জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। তাই জীবনে বয়স 10-এর পর থেকে 26 অবধি আবেগে ভাসা যাবে না। এই সময়টা খুব খারাপ, আর জীবনের উপর বাজে প্রভাব ফেলে আজীবনের জন্য। ছেলেটাকে নীরব রইল মিঠি। চিচি, তোমার চরিত্র কবে থেকে বাজে হলো? তোমাকে অনেকবার বলেছি কৈলাস ভালো ছেলে, ওকে বিয়ে করে নাও চরিত্র হেফাজতের জন্য। তোমার সব শুনেও ছেলেটা এক পায়ে রাজি, তাও তুমি শুনলে না, এখন নোংরামো করছো। গড়গড় করে জলপ্রপাতে নাই চোখের জল গড়িয়ে পড়তে লাগলো দুগাল পেয়ে। শ্বাস আটকে রইল মিঠি। আফান এসে বাসে ঢুকলো সবে, কিঞ্জা এখনো ফেরেনি। কুয়োর ব্যাঙ সমুদ্রের জল পেলে যা করে তাই হচ্ছে। ডানা দুটো বেঁধে দাও, তাহলে আর উড়াউড়ি করতে পারবে না, উড়াউড়ি বন্ধ হয়ে যাবে।
আফনের কথাগুলো কলিজাটা ছিদ্র করে দিল কয়েকগুণ বেগে। চোখের জলে ঝাপসা দেখতে লাগলো মিঠি। ঠিক বলেছ, দোষটা আমার, খুব স্বাধীনতা দিয়ে ফেলেছে। ড্যাড, তুমি একজন বিশিষ্ট বিজনেসম্যান, রোজ নামি দামি লোকের সাথে তোমার উঠা বসা। মম গাইনি ডাক্তার, ব্রো সায়েন্টিস্ট, আমি সাইকোলজিস্ট। এই সব বলার কারণ আমরা নিত্যদিন নানান রকম লোকের সঙ্গে উঠা বসা করি। সমাজে আমাদের একটা সম্মান আছে, ইমেজ আছে, স্ট্যাটাস আছে। ওর এইসব নোংরামের জন্য আমাদের সম্মান নষ্ট হবে ড্যাড। ও আমাদের মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এই রকম চলতে থাকলে ওর জন্য তো আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। চুপ করে রইলেন তিনি। একটা কথাও বলল না আবরিশাম। ব্যাংকটাকে গাড়ি কিনে দিয়েছো কেন? কানিজ পাকনামি করেছে। যাই হোক, ড্রাইভার দাও না কেন? তো নিষেধ করেছে। আমি তো বাঙালি একটা ড্রাইভার পেয়েছিলাম, ওকে দিয়েছি, ও নিবে না। করবেই তো, নয়তো কুয়োর ব্যাংকটা সমুদ্রে ঝাঁপ দিবে কিভাবে? যার বাবার নেই কোনো যোগ্যতা, নেই কোনো খোঁজ খবর, এই রকম ছেড়ে দিলে এমনই তো হবে। বংশমর্যাদা তো কিছুই নেই, একটু রূপ আছে, এই নিয়েই অনেক দিমাগ। হিসকে উঠল মিঠি। তার ছিল করলো আফান। খুব মজা লাগছে তার, কেন যেন শান্তি পাচ্ছে। কিন্তু আফান জানে এসব ঠিক করছে না সে। তবু মিঠিকে আঘাত করার চেষ্টা করছে। ওর ডানাগুলো বেঁধে দিও ড্যাড, নয়তো ব্যাংকটা সমুদ্রের জলে ঝাঁপ দিবে। অপমান করা শেষ হলে যেতে পারিস। ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে তাচ্ছিল হেসে চলে গেল আফান। ওই লোকটাকে বলছো না কেন? আর কে? ওর স্বামী? চমকে তাকালো মিঠি। তার মানে আবরিশাম সব জানে? স্বামী মানে? শ্বাস আটকে রইল মিঠি। ওই ছেলেটা ক্যালিফোর্নিয়া এসেছে। মাথা নাড়ল মিঠি। কিভাবে সম্ভব? জানি না। তুমি বলছো উড়ে উড়ে এসেছে? আমি কিছু জিজ্ঞেস করিনি। মাথায় ঢুকলো না আহসান সাহেবের। যুক্তরাষ্ট্রে আসা খুবই টাফ। যে কেউ চাইলে আসতে পারে না, কিন্তু শেহজাদ কিভাবে এলো বুঝতে পারলেন না। ওর 14 গোষ্ঠীর কেউ তো এখানে নেই। ওর ফ্যামিলি সম্পর্কে আমি সব খোঁজ খবর নিয়েছি। এসেছি কিভাবে? আর এখন তো লটারির সময়ও না। ডিবি লটারিতে না? তাহলে? ক্যালিফোর্নিয়া অফ ইউনিভার্সিটি বার্কলিতে স্টাডি করছে। এই বয়সে? হুম। বলতে চাইছো স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে ঢুকেছে? হুম। কি চালাক! কিন্তু কিভাবে সম্ভব? এত টাকা কোথায় পেল? আর মেয়েটির খবর পেল কিভাবে? মোশাররফ সাহেবকে ফোর্স করলে আসল ঘটনা জানতে পারবে ড্যাড। তার মানে বলতে চাইছো মুশাররফ জড়িত? মেবি। বার্কলিতে চান্স পেলে এত টাকা কোথায় পেল? লোন নিয়ে আসা যাবে না, উল্টো স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট থাকা লাগবে। মাথা গুলিয়ে গেল আহসান সাহেবের। দ্রুত কল লাগালেন দেশে। মিঠির আসার পর থেকে সব খবর জানতে চান তিনি। লোক লাগালেন। ধমকে উঠল মিঠিকে। এতক্ষণ যে এত কিছু জিজ্ঞেস করলাম, বলনি কেন? তাহলে তো এত কিছু হতো না। চুপ রইল মিঠি। কি বলবে সে? সে তো অপরাধী, আবার ভিকটিমও। দোষ না করেও দোষী। আজ এতগুলা মাস মেয়েটাকে আমি একজন বিজনেসম্যান হয়ে সাইকোলজিস্টের মতো কাউন্সেলিং করে স্ট্রং বানিয়েছি। মেয়েটা নিজের মধ্যে ভালো লাগা খুঁজে নিয়ে শক্ত হয়ে গিয়েছিল। ওই ছেলেটা আবার এসে মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। সহ্য করতে পারছি না আমি। কার জন্য করলাম এত কিছু? আমার জন্য? সব শিগুরে বালি। মাথায় হাত দিয়ে বসলেন তিনি। রাগের মাথায় রগগুলো দপদপ করছে। বাইরে বেরিয়ে গেল আবরিশাম। ছবিগুলো দেখার পর থেকে তার খুব কষ্ট হচ্ছে। একসাথে মিঠি লোকটার বুকের মধ্যে সারা রাত ঘুমিয়েছে। এসব দেখাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। মিঠি, মামার দিকে তাকাই। এখানে আসো। এগিয়ে এলো মিঠি। বসো। মাথা নুইয়ে বসলো। গলার স্বর কোমল করলেন। আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, ওই লোকটার সাথে সংসার করবে নাকি করবে না সেটা তোমার ইচ্ছে। আমি জোর করতে পারলেও জোর করব না। তুমি অ্যাডাল্ট, নিজের সিদ্ধান্ত অবশ্যই নিতে পারবে। তাই বলবো, আপাতত আবেগ, ইমোশন এইসব থেকে দূরে থাকো সোনা। মাথায় হাত বুলিয়ে বুকের সাথে জড়িয়ে নিলেন। মাঝে মধ্যে মনে হয় আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার পৃথিবী। তাই কখনো চাই না তুমি আমার সন্তান হয়ে উচ্ছন্নে যাও। তোমার সম্মানের সাথে আমাদের পরিবারের সবার সম্মান জড়িত। আমার, তোমার মামুনির, তোমার ভাইয়াদের। আমি চাই না তুমি তোমার প্রিয় মানুষগুলোর সম্মান নষ্ট করো। এইভাবে রাতে ওখানে থাকা উচিত হয়নি তোমার। আমাকে জানালে আমি সব ব্যবস্থা করে দিতাম। আর আড়াল থেকে একবার ভেবে দেখো, তোমাকে আমাদের পরিচিত কেউ ওইভাবে দেখে ফেললে কি হতো? কেউ তো আর জানে না তুমি বিবাহিত। শুধু মুখে কবুল হয়েছে, রেজিস্ট্রিও হয়নি, অর্থাৎ বিয়ের কোনো শক্ত প্রমাণ নেই। এদিকে কায়সার সাহেব আমাদের পেছনে লেগেছে কৈলাসের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য। নিষেধ করলেও বারণ শুনছে না, শত্রুতামি করতে চাইছে।
তুমি বলো আমার মাথা কি গরম হবে না? নীরব রইল মিঠি। আসলে সে এত কিছু ভেবে দেখেনি। শোনো বাবা, আল্লাহ আমায় অনেক দিয়েছেন। যা দিয়েছেন আমি পায়ের উপর পা তুলে আজ জীবন ভোগ করে যেতে পারবো। তোমার ইনকাম খাওয়ার জন্য আমি তোমার কেরিয়ার করতে চাই না। আমি চাই তুমি নিজের জন্য নিজের কেরিয়ার করে শুধু এই হতভাগা বাপটার মুখ উজ্জ্বল করবে। আমি তোমার ইনকাম নয়, তোমার সফলতা, তোমার জীবনের সৌন্দর্য দেখার জন্য এত কিছু করছি। মুখে রয়েছি, এইটুকু কি তুমি আমার জন্য করতে পারো না? টুপ টুপ করে চোখের জল বইছে। মামার মুখ ভেসে যাচ্ছে সেই অশ্রু মহাপ্লাবনে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। জানো মা ছাড়া সন্তানরা বাঁচে না, বাঁচলেও সেই বাঁচাটা বাঁচার মতো হয় না। মা মানে এই যে ছায়া, ছায়া ছাড়া দেহ হয় না, ছায়া সরে গেলে দেহের অস্তিত্বও থাকে না। তোমার মা মারা যাওয়ার সময় আমার হাতে তোমাকে তুলে দিয়ে গেছে। মাহিনা, তুমি তার অস্তিত্ব আমি বিলীন হতে দিইনি, খুব যত্নে আগলে রেখেছিলাম তোমায়। আমি কখনো ভাবিনি তুমি আমার বোনের মেয়ে। কানিজ সহজ সরল মনের মানুষ, সেও কখনো তোমায় অবহেলা করেনি। যখন যা চেয়েছো মুখ ফুটে বলে দেওয়ার আগেই সে সব এনে হাজির করেছে। সে যাই হোক, আমিও ইমোশনাল হয়ে অনেক বক্তৃতা দিলাম। শেষ কথা এটাই, মাঝে মাঝে ভেঙে যাওয়া থেকেই শুরু করতে হয়। শুরু তো সবাই করে, সফলতার জোয়ারে কজন ভাসে। জীর্ণ শীর্ণ ফেলে দেওয়া খড়কুটোকে যত্ন করে জীবন ফিরিয়ে আনতে হয়। নিজের উঠে দাঁড়ানোর রাস্তাটা নিজেকেই খুঁজে নিতে হয়। কারণ ঠেলে ফেলে দেওয়ার মানুষ অনেক থাকলেও টেনে তোলার মানুষের যে বড্ড অভাব। আর একটা কথা, তুমি নিজেকে একটু ভাবনার গোল টেবিলে বসাও, নিচের মাথায় হাত বুলিয়ে নিজেকে বোঝাও তোমাকে ভালোবাসার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার কারো ভালোবাসা, কারো দয়া, করুণা কিংবা অনুগ্রহ কিছুই লাগবে না। তুমি নিজেই 100। তুমি নারী, তুমি সব পারো। আজ থেকে কারো ইমোশনাল কথাবার্তায় ভেঙে পড়া যাবে না, কারো মিথ্যা মায়ায় পড়া যাবে না, আর আবেগে ভাসা যাবে না। সব সময় স্ট্রং থাকতে হবে। আল্লাহ না করুক আমি মারা গেলে তোমাকে কেউ দেখবে না, আবরিসামো না, আফু আনো না। দেখো না, সুযোগ পেলে অপমান করতে ছাড়ে না। তাহলে বোঝো আমার অনুপস্থিতিতে তোমাকে ওরা কতটুকু প্রায়োরিটি দিবে। আজকের পর সব সময় একটা কথা মনে রাখবে, কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। অতএব নিজেকে ওইভাবে শক্তিশালী করে গড়ে তোলো যাতে কারো দুয়ারে তোমাকে না দাঁড়াতে হয়। আর একটা কথা মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি ঘরের মধ্যে যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা খোলার সময় হাসি মুখে খুলবে। কারণ কেউ যদি তোমাকে দেখে তুমি ভেঙে পড়েছ, তাহলে সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে। কথাটা এই জন্যই বলা, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ কাঁদানোর জন্যই আঘাত করে। তাই যতই আঘাত পাবে হাসি মুখে থাকবে। কখনো কারোর সামনে ভুলেও কান্না করা যাবে না, কারোর সাথে মন খারাপের কথা শেয়ার করা যাবে না। নিজের মধ্যেই নিজের ভালো লাগা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। আর পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বললো সেটা শুনে লাভ নেই। শোনো, নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকাই শ্রেয়। একা থাকা খারাপ কিছু নয়, জানোই তো, চাঁদ একা তবু চলচল করে। অজয়ের কান্নাগুলো মিঠি। আজ আর পড়তে বসলো না। প্রিন্সিপালের সাথে কথা বলে ওর হল বাদ করে দিয়েছেন আহসান সাহেব। একবার ভুল করেছে, আবারও করে বসবে, সেটা কিছুতেই হতে দিবেন না তিনি। পিয়ানোর সামনে বসলো, টুংটাং আওয়াজ তুলতে লাগলো। ফোলা ফোলা ঝাপসা নয়নে তাকিয়ে রইল পিয়ানোর দিকে। ভীষণ সুন্দর সোনার কারুকার্য খচিত এই পিয়ানোটি কৈলাস গিফট করেছে এইবার। তার বন্ধ রুমেই শোভা যায় এই সোনার পিয়ানোটি। কৈলাস জানে মিঠি পিয়ানো বাজাতে খুব পছন্দ করে। আস্তে আস্তে সুর তুলল, অজরে জল গড়িয়ে পড়তে লাগলো দুগাল পেয়ে। মিঠি সিদ্ধান্ত নিয়েছে আর কারোর সাথে জড়াবে না। মাদার তেরেসার মতো কোথাও একটা আশ্রম খুলে জীবনটা কাটিয়ে দিবে। শেওজাদ থেকেও মুক্তি নিবে। শেওজাদ এখন সেটেলড, তার চেয়ে ভালো সুন্দরী এবং কোয়ালিফাইড স্ত্রী পাবে। আচমকা রুমের ডোর খুলে কাউকে ঢুকতে দেখে ভরকে গেল মিঠি। পিয়ানো বাজানো বন্ধ করলো, দেখলো আবৃসাম দাঁড়িয়ে রয়েছে। চুলগুলো কেমন উস্কো খুস্কো, কেমন হেলে দুলে এগিয়ে আসছে। অস্বাভাবিক লাগলো আবৃসামকে। ঘাবড়ে গেল মিঠি। মিঠির মুখোমুখি দাঁড়ালো আবৃসাম। এত রাতে আপনি? তুমি আমার সাথে চিট করলে? নীরব রইল মিঠি। বলো। আমি পরিস্থিতির শিকার ছিলাম। তার ছিল হাসলো আবৃসাম। নারীর ছলনা ভয়ঙ্কর। চুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। তুমি হয়তো জানো না, কিন্তু ওই আল্লাহ তো জানে
কত মায়া করে ভালোবাসি তোমায়। এমনটা কেন করলে? আপনি কাউকে বিয়ে করে নিন। আমার বউ হওয়ার কথা তো কেবল তোমারই ছিল। আরেকজনকে কিভাবে বউ করব বলো? হয়তো আপনার ভাগ্যে ছিল না, আর এটা মানিয়ে নিন। ইস, তোমার জন্য মনটাকে কত পুরানিই না পুরালাম। মনটার জন্য বড় আফসোস হয় জানো। বুক ঠেলে কান্না এলো মিঠির। সে তো কাউকে বলেনি মন পড়তে, পড়লো কেন? কিভাবে সম্ভব বলো? তোমার জন্য সিগারেট ছাড়তাম, তোমার জন্য বাজারে যেতাম, তোমার জন্যই চকলেট কিনে আনতাম, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, সকালে কাজে যেতাম, একদম আমার মায়ের পছন্দের ছেলে হতাম। তোমাকে পেলে আমি একটা দায়িত্ববান বাবার মতো পুরুষ হতাম। এই কথা ভাবতে ভাবতে আমার আর কিছু হয়ে ওঠা হয়নি, আর তোমাকে পাওয়া হয়নি। এমনটা না হলে হতো না? কিছু বলতে পারলো না মিঠি। আমাকে না ঠকালেও পারতে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমাকে ভালোবেসে একটু ভালো থাকতে চেয়েছিলাম। শ্বাস আটকে রইল মিঠি, বলার মতো কোনো ভাষা নেই। জানো, আমি আজও তোমাকে এতটাই মিস করি যে তোমাকে ভাবতে ভাবতে হুট করেই গ্যালারিতে থাকা তোমার ছবিটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। সুন্দর না ব্যাপারটা? মাথা নাড়ল মিঠি। বুঝতে পারলো আফিসাম ডাঙ্ক, তাই উল্টাপাল্টা কথা বলছে, নয়তো এমনটা কখনোই বলতো না। তুমি যেতে যেতে অনেক কিছু রেখে গিয়েছো যে আমাকে মেরে ফেলার জন্য যথেষ্ট।